এলাকার নারীদের জন্য সাইকেল দেওয়া হয়েছে। জামাত নেতা নিজের বাচ্চার জন্য সেই সাইকেল নিয়ে চলে গেছে। ঠিক আলহামদুলিল্লাহ। আছে? আপু বড় করে আলহামদুলিল্লাহ বলেন, কারণ হচ্ছে 54 বছর পরে বাংলাদেশ অল্পের জন্য দাঁড়িপাল্লার হাতে শাসন দেখা থেকে বিচ্যুত হয়ে গেছে। আমরা সুশাসন থেকে বিচ্যুত হয়ে গেছি আপা। আজকে যদি 12ই ফেব্রুয়ারিতে জামায়াত অফিসিয়ালি, এখন তো আনঅফিসিয়ালি আছে, অফিসিয়ালি যদি ইলেকশনটা জিতে যায় তো তাইলে মনে করেন আমরা এরকম সুশাসন দেখতে পাইতাম। কিন্তু দুঃখের বিষয় ছাত্র বিএনপির কারণে আমরা এরকম সুশাসন দেখতে পাচ্ছি না, যে কারণে এই যে জামাতের এমপি ওনাকে এরকম ছোট লোকামি করতে হইতেছে। যদি সরকারের ক্ষমতায় থাকতো তাহলে কি এরকম করতে হইতো আমাকে বলেন? এই যে আমাদের প্রিয় চুম্মা শফিক সে বলছে ইলেকশনের আগে আমরা কোনো সরকারি ফ্যাসিলিটি নিব না, বাড়িঘর নিব না, কিচ্ছু নিব না। এখনো কিন্তু নিচ্ছে না। আপা আমাকে বলেন তো, কেউ যদি এগুলা না নিয়ে অন্য দিক দিয়ে আমদানি ব্যবস্থা করে না, তার এই যে কয়েক টাকা সরকারি বাড়ির ভাতা, কয়েক টাকা সরকারি গাড়ি, এগুলো দিয়ে কি করবে আমাকে বলেন? আপনি কিন্তু বললেন যে এদের টাকার উৎস কি। আমাদের চুম্মা শফিকের হিসাব মতে সে মাসে 20,000 টাকা কামাই করে। তার বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স, তার বাড়ির দাম মাত্র কয়েক লক্ষ টাকা। আমি যদি এখন এই মুহূর্তে দেশে ফিরি তাইলে আমি কয়েক লক্ষ টাকার মালিক অফিসিয়ালি। তো সেই কয়েক লক্ষ টাকা দিয়ে আমি যদি তার বাড়িটা কিনতে চাই, সে কি আমাকে দিবে? সে যেহেতু গরিব, আমি তাকে কিছু অল্প টাকায় বাড়িটা কিনে নেই, যেহেতু সে গরিব, সে মাসে 20,000 টাকার মতো ইনকাম করে, আমি জানি না। তো এরকম আল্লাহ মানুষদের নিয়ে আপনি এরকম প্রপাগান্ডা ছড়াবেন না প্লিজ, আল্লাহর রাস্তায়। আপনি বিএনপির নামে এই প্রপাগান্ডা ছড়ান, সবাই মাইনা নিবে, কিন্তু এরকম দাড়ি টুপিওয়ালাদের নামে করবেন না। কারণ এই যে দেখেন আমাদের আহাজারি হুজুর ইরানের আল আজহার বিশ্ববিদ্যালয়, ইরান না তো কোথায়, এটা ইরানই তো মনে হয় না, ইরানের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিলে সেটাকে আজহারি বলে। তো সে আজহারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে সে বয়কট ইসরায়েল করে, বয়কট আমেরিকা করে, বয়কট ফ্রান্স করে, কিন্তু রেবেনের সানগ্লাস পরে ঘুরে বেড়ায়, হেলিকপ্টারে করে ঘুরে বেড়ায়, আমেরিকা ট্যুর দিয়ে বেড়ায়। সে তার জঙ্গি কার্যক্রমের জন্য অস্ট্রেলিয়ার ভিসা থেকে রিজেক্ট হয়েছে, এবং আমাদের আহমদুল্লাহ হুজুর যে আছে আসুন্না ফাউন্ডেশন, তারাও রিজেক্ট হয়েছে। আহমদুল্লাহরেও বের করে দিছে অস্ট্রেলিয়া থেকে। এই আহমদুল্লাহ নর্মাল একটা জিনিস, ফুটবল বিশ্বকাপ, সেটা নিয়ে বাংলাদেশের মানুষজনের যে একটু আনন্দ উল্লাসের যে একটা সুযোগ, আনন্দ উল্লাসের যে সুযোগ, সেটাকেও তারা দেখতে চাচ্ছে না। কারণ এদের কোনো কিছু মানুষের ভালো লাগে না। এরা দেখবে নিজেরা হাইফাই বাড়িতে থাকে, হেলিকপ্টার ছাড়া কোনোদিন ওয়াজে যায় না, দেখবেন দামি গাড়ি ছাড়া বের হয় না। এদের বউদের বোরকার দাম থাকে মিনিমাম 1.5-2 লাখ টাকা। আমি এর বেশি আসলে জানি না, এর বেশি দামের বোরকা হয় কিনা, আমি এইটুকু বললাম। তারপরও এরা কিন্তু কোনোদিন ট্যাক্স দেয় না। আপনি খেয়াল করছেন না? দেখুন, এরা কিন্তু ট্যাক্স দেয় না, এবং পাবলিকলি সবসময় বলে যে ব্যাংকে টাকা রাখা হারাম, ব্যাংকে সুদ খাওয়া হারাম। কিন্তু ইউনুস নামের গ্রামীণ ব্যাংকটাকের মালিকটাকে ওরা কিন্তু খুব খুশি খুশি মেনে নিছিল, তখন কিন্তু সমস্যা হয় নাই। মানে এটা হচ্ছে কি জানি বলে, এই সাড্ডা কুত্তা টমি মেরা কুত্তা কুত্তা ব্যাপারটা হয়ে গেছে এরকম, যে তোমার বেলায় আমি সবকিছু বাতিল, আমি যা বলবো তাই ঠিক। হাদিসের ঠিক সেই অংশটা আমাদের সমাজের ছেলেরা একসেপ্ট করছে, যেটুকু তাদের পক্ষে গেছে। যেটুকু আমাদের পক্ষে যায় সেটুকু তারা কিন্তু কখনো হাইলাইট করে না। দেখবেন মেয়েদেরকে বলে যে তোমরা দৃষ্টি নত করে চলো, পর্দা নিয়ে চলো, কিন্তু তার আগের লাইনে ছেলেদেরকে যে বলছে তোমাদের দৃষ্টি নত করো, মেয়েদের দিকে তোমরা তাকায়ও না, যেন মেয়েরা সেফ ফিল করে। এইটা কিন্তু কখনো বলে না। এই যে কেন বলে না, এই যে আমাদের প্রিয় আহাজারি হুজুর, এই আহমদুল্লাহ হুজুর, যাদের নিজেদের কোনো ইনকাম সোর্স নাই, আপনি যেটা বললেন এটা আসলে কি করে, আমি বড়দের কথা বললাম, ছোট ছোট হুজুরদের দিকে গেলাম না। বড় হুজুর গুলার কোনো অফিসিয়াল প্রফেশন নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা এরা মৌজ মাস্তি করে বেড়াইতেছে। আমি আজ পর্যন্ত অস্ট্রেলিয়ান ভিসার জন্য দাঁড়াইতে পারি না, কারণ আমার ব্যাংক স্টেটমেন্ট ওরকম নাই, প্লাস হচ্ছে আমি এতগুলা টাকা দিয়ে যাইতেও পারবো না। আহমদুল্লাহ হুজুরের কিন্তু আছে। সেই আওয়ামী লীগ আমলে সৌদি আরব থেকে ফিরে আসছে, এসে আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন এস্টাবলিশ করছে, এটা নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবে, পুরা তার হিস্ট্রি সহ। সে কি করে এত টাকার মালিক ফুলে ফেপে হয়ে গেছে, আমাকে একটু বুঝাবেন? এবং এই টাকার উৎস যদি আপনি জিজ্ঞেস করেন, কোনো অ্যান্সার দিতে পারবেন। আজ পর্যন্ত আমি শুনি নাই বাংলাদেশের কোন একটা হুজুর, কোন একটা শায়েক, কেউ একজন কোথাও ট্যাক্স দিছে বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি, আমি কোথাও দেখি নাই।
আমি এত দূরে যাচ্ছি কি জন্য? গাধার মতো আমাদের প্রিয় ফেরেশতা ইউনূস সাহেবই তো নিজের 666 কোটি টাকা ট্যাক্স মাফ করায় ফেলছে। অন্যদের কথা আমি আর কি বলবো? মানে উনি সবচেয়ে বড় শায়েক, উনি সবচেয়ে বড় মাওলানা, উনি আল্লামা ইউনূস সাহেব, ওনার নামেই ইউনূস, উনি সবকিছু মাফ করায় ফেলছে। অন্যদের আর কি দোষ দিব আপা বলেন? এদের আসলে বুক পিট নাই, এরা লিল্লা খাবে। এরা এই আমাদের আপনি জানি না আপনি লিল্লা মানে বোঝেন কিনা। এরা লিল্লা খোর, লিল্লা খায় বড় হইছে, এরা এদের জীবনযাপন এভাবেই যাবে। কিন্তু এরা সবসময় আপনাকে আমাকে উপদেশ দিবে, ইহকালে কম খাও, কম পড়ো, বিলাসিতা কইরো না, কষ্ট করো, পরকালে শরাবের নহরে গিয়া ডুব দিবা। নিজেরা কি করতেছে? এই যে আমাদের প্রিয় ধর্মীয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, অনেক লম্বা নাম, আমার এইটুকুই মনে আছে, সে যখন 2021 সালে ছোট বউয়ের কাছে চলে গেল, মোবাইলটা টুস করে অফ করে, পুরা অনলাইন আপা আমাদের লীগের অনেকেও হয়রান হয়ে গেছে। আহারে আওয়ামী লীগ হুজুরদের এত অত্যাচার করে, শেষমেশ বের হইলো কি, সে বড় বউয়ের অত্যাচার অতিষ্ঠ হয়ে ছোট বউয়ের কাছে চলে গিয়েছে, মাঝখানে একটা বিয়েও করে ফেলাইছে। আবার আমাদের 501 মামুনুল হুজুর দেখেন, উনি গর্ব ভরে বলতেছে 501 সেলিব্রেট করব। মানে হচ্ছে আপনি সাহায্যের নাম করে আরেকজনকে মুতাবিয়া করবেন। এই মুতাবিয়ার ব্যাখ্যা আমি এখন দিতে পারবো না, আপনারা যার আগ্রহ আছে পইরা নিয়েন, এত হাদিস আপনাদের আমার গেলায় দেওয়ার সময় নাই। সেই মুতাবিয়া করা বউকে নিয়ে সে যখন রিসোর্টে চিল করতে যায়, অন্যদেরকে রাস্তায় নামায় দিয়া, আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন এদের টাকার উৎস কি, এই যে দেখেন সে ঝর্ণা বেগমকে নিয়ে রিসোর্টে চলে গেছে চিল করতে, এদিকে তার দলের লোকজন, হেফাজতে ইসলামের লোকজন রাস্তায় নেমে আন্দোলন করতেছিল, সে কিন্তু বউ নিয়ে চিল করতে, তথাকথিত বউ। এবং যখন ধরা খাইছে পাবলিকের তখন কিন্তু অস্বীকার গেছে। আজকে দেখেন তার আস্ফালনটা দেখেন, 2 কান কাটাদের যে লজ্জা থাকে না। আমি মানে বাংলা প্রবাদ গুলা সবসময় বলি 24 সাল থেকে, যে বাংলা প্রবাদ গুলা প্রমাণ করার জন্য এরা আসলে এই ঘটনাটা ঘটাইছে। একদম হাড়ে হাড়ে প্রতিটা ঘটনা সত্য। যে ঘটনার জন্য লজ্জিত হওয়া উচিত সেই ঘটনা সে প্রাউডলি ওপেনলি বলতেছে যে আমি নিয়ে গেছি, তাতে কি হইছে। চিন্তা করেন, এই হইছে আমাদের হুজুরদের দশা। এরা আবার সবাইকে ফলো করে। আমাদের বাপ মায়েরা কোনো পীর ধরে না, কিচ্ছু ধরে নাই, কোনো হুজুরের কাছে যায় নাই, তাদের বাপ মায়েদের কাছ থেকে শিখে আসছে কোরআন পড়া, হাদিস পড়া, নামাজ পড়া, 5 ওয়াক্ত, অন্য মানুষকে কষ্ট না দেওয়া, অন্য মানুষের হক মাইরে না খাইতে, এগুলা শিখাই নিয়ে আসছে। সততার সবকটা ঘর থেকে পাইছে তারা, কোন হুজুরের কাছে যাইতে হয় না। এই জন্য আমরা সুন্দরভাবে দুধ এবং ভেজাল আলাদা করতে জানি। যে কারণে 24-এর এই জুলাইকে আমরা এখন বলি জুলাই চৌধুরী। যখন তোমরা বলতে পারো না তোমরা আমি কে তুমি কে রাজাকার, কি জানি সার্কাজম করে তোমরা নিজেদেরকে রাজাকার বলছিল। সরি ভাই, আমি ভুলেও মইরা গেলেও নিজেকে রাজাকার বলতে পারবো না। এরকম একটা ঘৃণ্য জীব আমার পক্ষে নিজেকে বলা সম্ভব না। ইন্দ্রা, এই যে একটা স্লোগান, বাংলাদেশে তো 2 ধরনের রাজনীতি, একটা মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি যেটার অনেকটারই ধারক বাহক আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের রাজনীতি, এন্টি আওয়ামী লীগ রাজনীতিও বলা যায়। এবং সেই রাজনীতিটা দাঁড়িয়ে আছে হচ্ছে ভারত বিরোধিতার উপরে। তো 2024-এর পরে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে এই ভারত বিরোধী রাজনীতিটা, যেহেতু তাদের কোনো মিশন এন্ড ভিশন তাদের রাজনীতিতে নাই, তো তারা পুরো বাংলাদেশের মানুষকে অনবরত একটি কথাই শুনিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যেটা সত্যিকার অর্থে হওয়ার কথা তারা মনে মনে বলে পিন্ডি না ঢাকা, পিন্ডি পিন্ডি। আমরা তাদের আচরণে সেটাই দেখেছি যে তারা পিন্ডিকে দেখা যাচ্ছে যে প্রতিস্থাপিত করতে চেয়েছে। তো এই যে 28শে জুন ভারতীয় ভিসা খুলে দেওয়া হলো, টুরিস্ট ভিসা বন্ধ ছিল, কিছু কিছু মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা দেওয়া হচ্ছিল, বাট যেটা বেশি ভিসা দেওয়া হয় টুরিস্ট ভিসা সেটা বন্ধ ছিল, অনেক মেডিকেল ভিসাও বন্ধ ছিল। 28শে জুন যখন ভিসা ওপেন হলো তখন এই দিল্লি না ঢাকা কি অবস্থা হলো সেটার? সেটা আনসারটা দিব। আপনি এই কমেন্ট একটু হাইলাইট করেন আপা, আমি তো কমেন্ট পড়ি না। মোহাম্মদ রফিকুজ্জামান 6:15 কমেন্ট করছে, হোয়াই ডিড ইউ লিভ দ্য কান্ট্রি। আমি যদি এখানে দেখাইতে পারবাম, যেহেতু ব্লার হয়ে যায়, নয়তো আমি দেখাইতাম। এই লোকটা 2020 সাল থেকে কন্টিনিউয়াসলি আমাকে টেক্সট করে যাচ্ছে, কেমন আছো, আমার ছবি নানান ভাবে এডিট করে করে আমার ইনবক্সে ভাষায় রাখছে। এই লোকটা যে আমেরিকাতে থাকে সম্ভবত, শুয়োরের মতন 2টা বাচ্চা চেহারা, কারণ তার বউটাও একটা শুয়োর এবং সে নিজেও একটা শুয়োর। আমি লাইভে বসে এই কথা বলতেছি, আমার কোনো রিগ্রেট নাই। এরা হচ্ছে সেই ফ্রাস্ট্রেটেড জাতি আপা, আমাদের জাতি, বাঙালি জাতির মধ্যে ফ্রাস্ট্রেটেড লোকজন।
যারা নিজের ঘরে স্বস্তিতে না থাকলে অনলাইনে এসে অন্য মেয়েদের ইনবক্সে খোঁচাখুচি করতে চায়, যখন চান্স পায় না তখন এসে লাইভে এসে এগুলো কমেন্ট করে। আমি যখন দেশে ছিলাম কন্টিনিউয়াস আমাকে ইনবক্স করছে ছবি, আমার ছবি এডিট করে করে, বিশ্বাস করেন, এবং নানান ধরনের মেসেজ। আমি এখন লাইভে যেহেতু আমি বসে দেখাতে পারতেছি না, আমি সে কন্টিনিউয়াস আমার পোস্টে কমেন্ট করে, তাকে যখন এই স্ক্রিনশট গুলা দেই সে ইংরেজিতে লেখার চেষ্টা করে, বোঝায় যে সে অনেক জ্ঞানী। তার জন্য বলি, এই যে সে এখানে আরেকটা কমেন্ট করছে, আপা দাঁড়ান, ডক্টর ইউনুস, আ ম্যান অফ ফায়ার হু ফাকড ইউ অল। ইংলিশে লিখছো তো, তোমার জন্য আমার জামাই খুব সুন্দর একটা ইংলিশে বই লিখছে, অ্যামাজনে অর্ডার করো, পেয়ে যাবা। বেশি দাম না, মাত্র $49 দাম, তুমি অর্ডার করো, তারপর সেটা যখন পড়বা, পড়ে তো বুঝবা না কিছুই, কারণ তোমার তো ওইটুক হ্যাডম নাই, ওইটুক গিলো তোমার নাই। যদি থাকতো তাহলে তুমি এখানে ইংলিশ চোদাইতে আসতা না। যেটা বলতেছিলাম আপা, এই যে এই কি জানি বলে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, 28 জুন। আপনি চিন্তা করেন এরা কতটা খারাপ। আমাদের প্রিয় হাদি ভাই, আচ্ছা সরি, তার আগে আমি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। এই যে আমাদের জুলাই যদি শুরু হইলো, আজকে 2 তারিখ, 3 তারিখ হয়ে গেছে বাংলাদেশ অলরেডি, না 3 তারিখ এখনো হয় না, একটু দেরি আছে। তো এই যে 2 জুলাই যদি শুরু হয়েছে, 2024 সালের এই টাইমে আমাদের মহান কীর্তিমান নেতা হাদিকে কেউ চিনতো? কোথায় ছিল সে? কোনো একটা ছবি আমি কোনো জুলাই কি বলবো গেট টুগেদারে দেখি না, মিছিলে দেখি না, কোনো স্লোগানে দেখি না। তারপর ধরেন তাকে যে ডিবি অফিসে নিয়ে গেল, হারুনের অফিসে ভাত খাওয়ানো হইলো, তারপর সেখানে যে মোর্স কোডে ইনফরমেশন দেওয়া হইলো সারা পৃথিবীকে, এত জ্ঞান চোদা জাতি আমি আর দেখি না। এই মোর্স কোড পড়া জাতির জ্ঞানী লোকজন এখন কোথায় হারায় গেছে? তাদেরকে আমরা খুঁজে বের করবো। এটা এখন আমি জিজ্ঞেস করি যে তখনই আমাদের প্রিয় মহান নেতা হাদি ভাইয়াটা কোথায় ছিল? 36 জুলাই হাদি ভাইয়া কোথায় ছিল? হ্যাঁ, তো যাই হোক, আপনার একটু অ্যান্সারটা দিয়ে যে সেই জুলাই যখন চলে, তোমাদের কি জানি কিসের জুলাই জানি, কি কি ওয়ার্ড তোমরা যেন বলো, সেই জুলাইয়ে তোমাদের মহান নেতা হাদি ভাইয়া কার হাদিতে লুকাইয়া ছিল একটু দেখায় দিও। এত মহান জুলাই যে এমনই মহান, সেটাকে টিকিয়ে রাখার জন্য আবার অর্থায়ন করতে হচ্ছে, ফেসবুকে বুস্ট করতে হচ্ছে, এবং আমাদের অর্গানিক জুলাই সিডিআই এর কারণে কত রকমের স্ট্যাটাস যে মানুষের দেখতে পাচ্ছি। এক মেহের আফরোজ শাওন সবাইকে জুলাই সিডিআই করে দিয়েছে এবং তাদের হাহাকারে থাকা যাচ্ছে না। তো এই যে কমেন্ট গুলা করেন, আমরা এগুলা বুঝি, যাতনাটা বুঝি। জুলাই সিডিআই যখন আমরা লিখি তখন আপনাদের কোথায় জ্বলে সেটা আমরা বুঝি। দিল্লি না ঢাকা দিয়েও আমরা বুঝতে পেরেছি যে আপনাদের আলটিমেট গোলটা কি। আপনারা মুখে মুখে বলেন অনেকেই, আমি সকলকে ইঙ্গিত করে এই কথাটা বলতে চাই না, কারণ এটা দেশের 15 থেকে 20% লোক এগুলার পিছনে আছে, 80% লোক তো এটার ভুক্তভোগী। রিজিওনাল ইন্টিগ্রেশন, বড় প্রতিবেশীর সাথে ছোট প্রতিবেশীর যে রিজিওনাল ইন্টিগ্রেশন, এটা পৃথিবীর প্রথম থেকে হয়ে আসছে। দেশকালের সীমানা অনুযায়ী বাংলাদেশের জন্য তাই প্রযোজ্য। এটাকে অস্বীকার করে গায়ের জোরে এসব দিল্লি না ঢাকা বলে সাময়িক রাজনীতি করা যাবে, আখেরে কিন্তু দেশের ক্ষতিটা হয় আর কি। দেখেন, ভারতের সাথে আমাদের এই মুহূর্তে বাণিজ্য 3 গুণ বৃদ্ধি পেয়েছে 2024-এর 5ই আগস্টের পরে। এর আগে যে অবস্থান ছিল সেটা ভারতের সাথে আমাদের 3 গুণ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। আমাদের গার্মেন্ট শিল্প বন্ধ হওয়াতে কতগুলা দেশ লাভবান হচ্ছে সেগুলো আপনারা দেখেন। এই যে গায়ের জোরে বিরোধিতা করেন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য, এগুলোর থেকে বের হয়ে আসার সময় হয়েছে, বড় হওয়ার সময় হয়েছে, একটু ম্যাচিউরড আচরণ করার সময় হয়েছে। যেটা বলছিলাম যে মেহের আফরোজ শাওনকে নিয়ে ছিলাম, ভিসা সেন্টারে ছিলাম, সেটা তো আমি বললাম যে আমরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা ভিসা সেন্টারে ছিলাম। আপনি যেটা বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে কেউ ভিসা নিতে যায় নাই, যারা ভিসা নিতে গেছে সবগুলা হচ্ছে পলাতক স্বৈরাচারের ফেঁচিবাদের ধূসর। তো ওদেরকে সবগুলাকে গণহারে জেল দিয়ে দেওয়া হোক, ধরে সবাইকে যাত্রাবাড়ি অথবা আশুলিয়া থানা হত্যা মামলা দিয়ে দেওয়া হোক, তাইলেই তো লেটা চুকে যায় না? কারণ একমাত্র দেশদ্রোহী যারা, তারা ইন্ডিয়াতে যাবে, যারা হাদি ভাইয়ের ভক্ত, হাদি ভাইয়ের কথায় ভারতীয় আধিপত্যবাদ এর বিরোধী থেকে বাংলাদেশকে মুক্ত করবে, তারা কোনোদিনই ভারতে যাবে না, বা অসম্ভব। মহিলা গেলেও তারা ভারতে যাবে না। এই যে যারা যাচ্ছে, এরা মনে করেন যাওয়ার সময় পকেটে করে হাদি ভাইয়ের কবরের এক মুঠো মাটি নিয়ে যাবে, তারপর ইন্ডিয়াতে ভিসা নিবে, ইন্ডিয়ান প্লেনে করে যাবে, ইন্ডিয়াতে গিয়ে নামবে। সেটা কলকাতা হইতে পারে, চেন্নাই হতে পারে, ইনফ্যাক্ট দিল্লিও হইতে পারে। ট্রিটমেন্টের জন্য দিল্লি বেশ ভালো জায়গা, কলকাতার চেয়ে বেটার, এখন সাউথের চেয়েও বেটার।
তো সে দিল্লিতে যাবে, মুঠো ভরা মাটি নিয়ে দিল্লিতে রাস্তায় ঘুরে বেড়াবে, কারিমসের কাবাব খাবে এবং বলবে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হাদি ভাইয়ের রক্ত জান দিব, জুলাই দিব না, এগুলো স্লোগান দিয়ে বেড়াবে। এটা হচ্ছে বাঙালির চিরাচরিত চিত্র। দেখেন আমাদের এই যে মুসলেকা পরাধীন মন্ত্রী, সে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসার পরে প্রথম যে সফর করে সেটা হচ্ছে মালয়েশিয়া এবং চীন। মালয়েশিয়া তাকে কেমন রিসেপশন দিছে সেটা তো আমরা দেখতেই পাইলাম। তো চীনে গিয়ে সে কি সাফল্য নিয়ে আসছে, ধনের সাফল্য আমার, কারণ সে এখন পর্যন্ত চীনে বাংলাদেশ থেকে রোগী পাঠানোর ব্যবস্থাই করতে পারলো না। আমাদেরকে এটা বলেন তো, এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য যে এই যে এত প্রচেষ্টা ইউনুস 1 এবং ইউনুস 2 এর, এটা কেন সফল হইতেছে না? আমাকে একটু বোঝান, আমাকে একটু বুঝায় বলবেন এটা কেন তারা পারতেছে না। চায়নার বাংলাদেশ থেকে লোক পাঠিয়ে দিলেই তো হয়। আজকে দুনিয়ার টাকা থাকলে কোনো কিছুর অভাব আছে? তা বাঙালিরা টাকা খরচ করবেই, যে টাকা দিয়ে যায়। ওরা কিন্তু একটা কথা বলে আবার সবসময়, যে ইন্ডিয়া থেকে যে আমরা ব্যবসা করি, ইন্ডিয়া থেকে যে জিনিস আনি, মাগনা আনি নাকি? ওদের আমরা টাকা দিয়ে না কিনলে ওরা তো না খায় মরবে, বুঝছেন? 120 কোটি আবাদির দেশ, সরি 120 অনেক আগে ছিল, 150 কোটি আবাদির দেশ নাকি আমাদের মতো 18 কোটি লোকের থেকে যে মানে ব্যবসা না করলে ওরা নাকি না খায় মরবে, বুঝছেন ব্যাপারটা? ওদের বুদ্ধিবৃত্তিটা কোন লেভেলে। তো সেই তোমরা টাকা দিয়েই যদি চিকিৎসা নিবা, টাকা দিয়েই যদি ট্যুর দিবা, চায়নাতে যাও, হয় ইন্ডিয়া আপা। এবং আপনি খেয়াল করেন মধ্যবিত্তের হাতে একটু টাকা আসলে প্রথম বিদেশ ট্যুরে তারা চিন্তা করে ইন্ডিয়া যাব। কেন ইন্ডিয়া যাবা চাঁদু? চায়না যাও, চায়না যাওয়াটা বেটার। তোমাদের জন্য নতুন সাফল্যের দ্বার খুলে দিয়ে আসছে আমাদের প্রিয় মুসলেকা রহমান। যাও না, এক মালয়েশিয়া ট্যুর দিয়ে মনে করেন যে সেখানে মালয়েশিয়ার কি জানি বলে লেবার পাঠানোর যে প্রসেস সেটা অফ করে দিয়ে আসছে, এখনো খুলতেই পারে নাই। সে চলে আসার পর দিন এটা নিউজ হয়েছে। হ্যাঁ, সে যখন মালয়েশিয়াতে ছিল সেখানে কিন্তু সুন্দর গান বাজছে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, এটা বাজছিল। ও না, সরি, আমার বন্ধু মহাজাদু জানে, দুইটার মিনিং অ্যাকচুয়ালি একই। এই গান বাজাইছে, পরের দিনই নিউজ চ্যানেল গুলা হেডলাইন করছে যে মালয়েশিয়ার ভিসা বাংলাদেশি লেবারদের জন্য খুলছে না, ওয়ার্ক ভিসা খুলছে না। ভাইয়া কমেন্ট করছে ইংলিশ তো খুব একটা, ভাই আমিও বুঝি না বাংলাটার জন্য, আমিও ওয়েট করতেছি। এই অনুবাদ চলতেছে, অনুবাদের কাজটা প্রপারলি শেষ হলে তারপর আসবে, কারণ যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা তো আর এআই দিয়ে ঠুসঠাস করে যেন তেন ভাবে অনুবাদ করানো যায় না। তো ভালো করে আটকাট বেড়ে, যেহেতু বইটাও আসছে দেরিতে, বাংলাটাও চলে আসবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এরপর আমরা চলে গেলাম কই আপা, যে আমাদের যে শাওন আপা যে একটা পোস্ট লিখলেন, তাতে তাদের মনে করেন ভাষাগত সৌন্দর্য, সভ্যতা, ভদ্রতা সব একদম ধূলিসাৎ হয়ে গেল এক জুলাই সিডিআই লেখাতে। আচ্ছা আমাকে বলেন তো, এই যে গত জুলাই থেকে 2024 সাল, আজকে 2026, 2 বছর ধরে এরা প্রত্যেকে শেখ হাসিনার বাসভবন, সরকারি বাসভবন, গণভবনে ঢুকে তার অন্তর্বস্ত্র, আন্ডারগার্মেন্টস, তার জামা কাপড় এবং তাকে সিডিআই চুদি লিখে যে সারা বাংলাদেশ ভাষায় ফেলছে, ঢাবির দেয়ালে এরকম কুৎসিত দেখতে গ্রাফিতিতে লিখছে। তখন তাদের ভাষাগত সৌন্দর্য, সভ্যতা, ভদ্রতা, নারীর প্রতি সহনশীলতা, এগুলোর কথা কিছু মাথায় আসে নাই? যে একটা মেয়ে মানুষকে আমরা এভাবে বলতেছি, উনি একজন পলিটিশিয়ান, এই হিসাব মাথায় রেখেই বললাম। আমরা গতদিনও রুমিন ফারহানাকে নিয়ে কথা বলছিলাম আপা, যে তার সো কল্ড দল ক্ষমতায় থাকা অবস্থায় তার কুশপুতলিকে তার এলাকায় পোড়াচ্ছে। এইটা হচ্ছে আওয়ামী লীগ বিহীন একটা রাজনীতির মাঠ, যেখানে মনে করেন এই যে জুলাইয়ে আমরা যেসব মেয়েদের দেখছি আপা, যারা খুব খুশিতে রঙের ঠেলায় ছাপার কাপড় তুলে নাচতে নাচতে জুলাই বিপ্লব করছিল, যে এবং বলছিল আমরা নারী কোটা চাই না, আমরা যথেষ্ট স্বাবলম্বী হইছে, আমাদের হেডায় যথেষ্ট কারেন্ট জমছে, এই কারেন্ট দিয়ে আমরা আগামী কয়েক বছর চলতে পারবো। এদের কারেন্ট তো মনে করেন প্রায় 2 বছর জাতি জাতি পোতায় গেছে। এদেরকে দেখলাম এনসিপি স্টেজে নিচে বসায় দিছে, উপরেও উঠতে দেয় না, এবং তারা নাকি সমতায় বিশ্বাস করে, যে এনসিপি এবং জামায়াতের রাজনীতি তারা করে আপা। এখানে পলিটিক্যাল ইস্যু ঢুকাই দিচ্ছি। সেখানে জামায়াতের আমিরের বউ, ওই নাক ঢাকা মুখ ঢাকা মহিলাটার নাম আমার মনে নাই, দরকারও নাই, ওই মহিলা বলছে আমরা আসলে পদ পদবীর জন্য রাজনীতি করি না। এখন কিন্তু কোটায় আবার দেখেন এমপি হয়ে সংসদে বৈশাও আছে। কিসের জন্য রাজনীতি করো? জামায়াত জুতা ক্যারি করার জন্য, নিচের লেয়ারে বসে থাকার জন্য? আমরা কখনো কিন্তু বিএনপি বা আওয়ামী লীগে আমরা এরকম দেখি না। হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগের মতো এত প্রগতিশীল না,
সেকুলার না, উদারপন্থী না, কিন্তু তারপরও বিএনপির কোন সভাতেও আমরা দেখি নাই যে তার নারী সদস্যদেরকে এরকম স্টেজ থেকে নামায় নিচে বসায় দিছে। আজ পর্যন্ত দেখি নাই, এটা এনসিপি তে প্রথম দেখলাম। এবং এনসিপির নারীদের এটা নিয়ে কোনো চিন্তাও নাই। ওদেরকে যে ওয়ান টাইম টিস্যুর মতো ইউজ করে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল, ওরা এটা বুঝতেও পারে না। যে কারণে দেখেন আমাদের যে সেই সাহসী অগ্নিকন্যার এক একজন কোথাও নাই, তাদেরকে সময়ের প্রয়োজনে ইউজ করছে, ইউজ করে ফেলে দিছে। কিন্তু এই যে দেখেন, আপনি বলেন, আমি বলি, বা শাওন আপা বলেন, আমরা কিন্তু কন্টিনিউয়াস আমাদের কাজটুকু করেই যেতেছি। আমাদেরকে যে এই যে এত গালিগালাজ করে, আমাদের গায়ে কি লাগে? আমরা কি সেটা মাথায় নিয়ে বসে আছি? বা আমাদের কি বলবো, আমাদের যে দলের সাথে অ্যাফিলিয়েশন, সেই দলও তো আমাদেরকে ডিজোন করে নাই, আমাদেরকে সেই সম্মানটুকু দেয়, দলের লোকজন থেকে আমরা সেই সম্মানটুকু পাই। চিনি না, জানি না, জয় বাংলা একটা স্লোগান দিয়ে আমরা সেই সম্মানটুকু পাই। অন্য দলে কিন্তু এই সম্মানটুকু দেয় না। আমাদের পক্ষে যেসব মেয়েরা কথা বলে, কাজ করে, অনলাইন অ্যাক্টিভিজম করে, আমাদেরকে যখন গালি দেয় তখন কিন্তু কারোর, আমাদের অপোজিশনের আপা, আওয়ামী লীগের অপোজিশন তো সবই, বাকি 36টা দল তো আওয়ামী লীগের অপোজিশন, প্রত্যেকটা দল কিন্তু তখন মুখে কুলু পাইটা থাকে, কারণ ওরাই কাজগুলা করে। এই জন্য আমাদেরকে যখন কেউ গালি দেয় তখন কিন্তু ওদের মাথায় একবারও আসে না যে নারীর অধিকার, নারী অবমাননা হচ্ছে, একজন নারীর অপমান হচ্ছে পাবলিক, এটা কিন্তু তাদের মনে থাকে না। মনে হয় যখন ওই নিউটনের, আগের দিনও ভুল বলছিলাম, আজকেও কি ভুল বলতেছি, আইনস্টাইনের অ্যাকশন রিয়াকশনের সূত্র, নাকি নিউটনের অ্যাকশন রিয়াকশনের সূত্র, ওরা অ্যাকশন করবে, আমরা যখন রিয়াকশন দেখাই তখন সেটা নিতে পারে না। কিন্তু তাদের এটা বোঝা উচিত, বাংলায় বলি, ঢিল মারলে পাটকেলটা খাইতে হয়। বাংলাদেশ আওয়ামী লীগ এত বছর সংগ্রামের রেকর্ড যার, ঐতিহ্য যার, সে এখন তোমাদেরকে শুধু পাটকেল মারবে না, ওই মানে আস্থা পাথরটা তুললে তোমার মাথায় ফিক্কা মারবে। বহুদিন তো সহ্য করলাম, তোমরা ওরা আমাদের নিয়ে যখন মক করবে, আমরা যখন পাল্টা রিয়াকশন দেখার জবাব দিব, এত গায়ে লেগে যায় কেন? ওদের কেন গায়ে লাগে এটা বলেন, কেন গায়ে লাগে? না, এখানে যে জিনিসটা তুমি বলছো যে আওয়ামী লীগ পাথর ছুঁড়ে মারবে, এটা আসলে আওয়ামী লীগের পাথর ছুঁড়ে মারতে হবে না, সাধারণ জনগণ যারা আছে তারা পাথরটা ছুঁড়ে মারবে। তোমাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি। একজন ড্রাইভার বা কিছু, সে গাড়ি পার্ক করছিল, তো সে ভুল জায়গায় পার্ক করার পরে পুলিশ বলছে যে তুমি এখানে কেন পার্ক করছো, এটা তো তোমার পার্কিং এর জায়গা না। সে তখন একটা কার্ড দেখাইছে, সে আহত জুলাই যোদ্ধা। পুলিশ তখন ওকে 2-3টা ও থাপ্পড় বলে দেয়। আমি এটা দেখছি, আবার বলে যে আমাকে থাবড় মারছে, আমাকে 3টা থাবড় মারছে। তো এটার জন্য সত্যিকার অর্থে বাংলাদেশ আওয়ামী লীগ বা আমাদের মতন মুক্তিযুদ্ধের সপক্ষের অ্যাক্টিভিস্ট কারো লাগবে না। বাংলাদেশের মানুষই ওদেরকে ঘর ছাড়া, দেশ ছাড়া, জীবন ছাড়া করে ফেলবে। যারা আছে, আমরা যারা অনলাইনে আওয়াজ দিই, তাদের কথাটা বললাম। জনগণ তো মনে করেন আপনার সবাই তো ফেসবুকে বসে থাকে না, ওরা ফেসবুকে ওই লাল রক্ত দেখায় মানুষের আবেগকে যেভাবে নাচায়, আর শুধু ঢাকায় যে মানুষজন নামাইছে, ওতে ওরা মনে করছে কি ওতেই পুরা দেশ। ওরা তো চিত্রটা জানে না। ওরা যদি চিত্রটা জানতো তাইলে এই আস্ফালন গুলা দিত না, যে এই জুলাই হ্যান, জুলাই ত্যান, প্রত্যেকটা জিনিস কিন্তু 71-এর প্যারালালে দাঁড় করাইছে আপা। ওরা এই সাহসটা পাইতো না। ওরা সাহসটা পাইছে কিভাবে? অনলাইন থেকে। আমি অনলাইনের কথা বলতেছি, যে অনলাইনে যখন আমাদেরকে ঢিল মারো, তা আমরা তোমাদের পাটকেল মারবো না, আমরা জুলাই সুরি বলবো না? কেন বলবো না আপা বলেন তো? আর তো বললে তোমাদের গায়ে লেগে যাচ্ছে কি জন্য? তোমরা যখন আমাদেরকে বলো, আমরাও তোমাদের বলবো। সিম্পল, মাঠে যেহেতু নামছো, ছাঁচা তো খাইবাই, এটাই নিয়ম। আর এখন তোমরা অফলাইনে আপা, অফলাইনে তো জুলাই পরিচয় দিলে উল্টা। ঠিক আছে, তুমি যেহেতু প্রসঙ্গটা আসলো, অনেকেই কমেন্ট করেছেন যে মেহের আফরোজ শাওনকে যেন আমরা সাপোর্ট দেই বা কিছু। আমাদের সাপোর্ট অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলবে তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সাপোর্ট আছে। আমরা যতটুকু সাপোর্ট এই দূর থেকে দেওয়া যায় তা তো দিবই। আমরা পোস্ট দিচ্ছি, তার পোস্টকে কেউ কথা বললে কাউন্টার দিচ্ছি। এবং আমি তোমাকে খুব লজ্জার সাথে, ইন্দ্রা, আমি দর্শক শ্রোতাদেরকে খুব লজ্জার সাথে একটা স্ট্যাটাস পড়ে শোনাচ্ছি। এটা ফাহাম আব্দুল সালামের স্ট্যাটাস, যে স্ট্যাটাসটা নিয়ে মানুষ সবকিছু বলছে আর কি, যে এত জঘন্য কুৎসিত। আমরা আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি, ওদের লেভেলটা আমরা জানি, তো এই জন্য আমি কিন্তু বিস্মিত হই না আর কি। ফাহাম আব্দুল সালাম, ওই বিহারিটা, চোখে সুরমা দেয়া বিহারিটা লিখেছে,
যে ড্রাই স্পেল দীর্ঘ হলে জুলাই সিডিআই একটি স্বাভাবিক আকাঙ্ক্ষামূলক অভিব্যক্তি। চেহারা সুরতের যা অবস্থা, জুলাই মাস ছাড়া আর কেউ রাজি নাও হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে একটা বৃহত্তর রাজনৈতিক দলের একজনের, যাকে তারা তাদের দলের বুদ্ধিজীবী হিসেবে দেখে, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দেখে, তার হচ্ছে নারীর প্রতি এটা হচ্ছে গিয়ে তার মনোভাব। এর পিছনে দাঁড়িয়ে এর সাথে থেকে আপনারা কারা রাজনীতি করতে চান, কারা বুদ্ধিবৃত্তিক চর্চা করতে চান, এটা আপনাদের বিষয়। আমরা বলবো যে ধরনের জঘন্য, কুৎসিত, নিম্নমানের কথাবার্তা বলে কেউ যদি বুদ্ধিজীবী হতে চায়, দেশের কান্ডারি হতে চায়, তার মুখে আমরা থুতু দিই সত্যিকার অর্থে। এবং আমরা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার, ওনার নাম হচ্ছে গিয়ে সেলিম নিউটন, তিনিও এই ধরনের একটা ন্যাক্কারজনক কথা, হ্যাঁ হ্যাঁ ন্যাক্কারজনক কথা বলেছেন। আমাদের দুইটা চোখের সামনে এসেছে এরকম ন্যাক্কারজনক কথা, তো আমরা 2024-এর সময় থেকে জানছি, এবং ব্যক্তিগতভাবে তো আমরা এগুলোর ভুক্তভোগী। আইডি খেয়ে দেওয়া, জঘন্য কথাবার্তা বলা, ছবি এডিট করে দেওয়া, পরিবারের ছবি দিয়ে দেওয়া, এগুলো আমরা মেনে নিয়ে কিন্তু অনলাইনে আছি। মিস করতে চাই আপা, হুম হুম 2025 সালে আমাদের প্রিয় ডিরেক্টর আশফাক নিপুণের একটা ওয়েব সিরিজ আসছিল, ওয়েব সিরিজ অথবা হোয়াটএভার ইট ইজ, নামটা ভুলে গেছি, সম্ভবত জিম্মি নাম, খুব সম্ভবত জিম্মি। এটাতে অভিনয় করা আমাদের প্রিয় অভিনেত্রী জয়া হাসানকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, কারণ ওই ওয়েব সিরিজে সুন্দর একটা ব্যানার ছিল, স্বজন চয়রুশিকার চু দয়রুশিকার দি না। উনি এত একটা ওয়েব সিরিজে অভিনয় করছেন, তার জন্য ওনাকে অনেক শুভেচ্ছা এবং জন্মদিনের জন্য অভিনন্দন। কারণ এই যে আপনি যেটা বললেন আপা, আমরা অনলাইনে দেখা অভ্যস্ত, কিন্তু আমাদের শিল্প জগতে এই ভাষাটা কিন্তু ছিল না, এই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা কথ্য ভাষার প্রচলন দেখতে পাইছি আমাদের প্রিয় ফারুকির মাধ্যমে, যেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি। এরকম কথ্য ভাষায় আমরা নাটক সিনেমা দেখতে চাই না, কারণ সেটা আমাদের সামাজিক অবক্ষয়ের জন্য খুব ত্বরান্বিত করে, আমাদের সামাজিক অবক্ষয়কে ত্বরান্বিত করবে। আলটিমেটলি দেখেন আপা, যারা ফারুকির এই কথ্য ভাষা এবং স্ল্যাং ইউজকে সমালোচনা করতো, যে বলতো যে এটা সমাজের জন্য নেগেটিভ ভাইব নিয়ে আসবে, নেগেটিভ ভাবে মানে সমাজের ক্ষতি করবে, আলটিমেটলি দেখেন ক্ষতিটা কিন্তু হইছে, সেই সত্যিটা কিন্তু হয়েছে। মুরব্বীরা যখন একটা কথা বলে সেটা কিন্তু দাম দিতে হয়। আপনি বা আমি হয়তো হেলা করছি, ঠিক আছে, কথ্য ভাষায় দুইটা নাটক না হয় বানাইছেই, সিনেমা না হয় বানাইছেই, আমরা একটু দেখলাম, মজা করলাম, দুটো পপকর্ন খাইলাম, কোক খাইলাম, চা বিড়ি খাই, সিনেমা দেখে চলে আসলাম। বাট সেটার দীর্ঘমেয়াদী ইম্প্যাক্টটা দেখেন। এই ফারুকি মাদারচোদ, সে উপদেষ্টা হয়ে বসছে তো বসছে, পুরা সাংস্কৃতিক অঙ্গনের একদম হোংমাং সাং করে আকাশে তুলে দিয়ে গেছে। সে কিন্তু এখন অস্ট্রেলিয়াতে খুব সুন্দর মতো আছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে সে অস্ট্রেলিয়াতে ছিল, এই মুহূর্তে সে অস্ট্রেলিয়াতে বউ বাচ্চা নিয়ে চিল করতেছে। তার কিন্তু কোনো চিন্তা ভাবনা নাই দেশ নিয়ে। সে যথেষ্ট টাকা পয়সা কামাইছে ভাই বেড়াদারদের ব্যানারে, তার তো মানে সহি সালামত সবকিছু ম্যানেজ হয়েই গেছে, কোনো চিন্তা নাই তার। এখন ধরেন মুসলিকা সরকারের সাথে তার একটু নেগোসিয়েশন প্রপারলি হয়ে গেলে সে আবার দেশে ফিরে এসে নতুন করে আবার ব্যবসা খুলে বসবে। তো এই যে বৃষ্টি ভাষাটাকে, যেটা আমরা হাদি ভাষা বলি, সেই হাদি ভাষার প্রচলনে কিন্তু এই ফারুকি ভাই আরো কম অবদান না। আমাদের আশফাক নিপুণ যখন তার ওয়েব সিরিজে এইরকম ভাষা ইউজ করছে, আপনার কি মনে হয় কয়জন সেটা বয়কট করছে? কেউ প্রতিবাদ করছে? দেখছেন কাউকে প্রতিবাদ করতে? আজকে তারা চলে আসছে। আপনি আমি যখন সিডিআই বলি, সেইটা কতটা অরুচিকর, কতটা কুৎসিত, কতটা খারাপ, আমাদের মুখের ভাষা কত খারাপ, আমাদের বাপ মা যে আমাদের লালন পালন করছে সেইটা কতটা খারাপ। কিন্তু আপনি আমি গর্বের সাথে এটা বলতে পারি, আমাদের বাপ মা আমাদেরকে এইটুকু শিখায়া বড় করছে যে রাজাকার এবং জামাতের সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এইটা আমাদের বাপ মা আমাদেরকে শিখায়া পাঠাইছে। এবং যেখানেই দেখবা রাজাকার, তাদের মুখের সামনে গিয়ে জয় বাংলা বইলা জোরে চিল্লান দিতে হবে, কারণ ওদের ভূত চারানোর এটাই একমাত্র ওষুধ। জয় বাংলা শুনলেই ওদের ওই যে ভূত যেরকম শুকনা মরিচের গন্ধে তিরিং বিরিং করে পালায়, এই জয় বাংলা শুনলেই জামাতিদের গায়ে আগুন ধরে যায়। সেটা আমরা 2 বছর ধরে দেখতে পাইতেছি আপা, সরকারের কারা ক্ষমতায়, যারা সবসময় কিন্তু বলতো যে আওয়ামী লীগই কি খালি মুক্তিযুদ্ধকে সম্মান দিতে জানে, আর কেউ কি দেয় না, আপনারা একটু অপশন দিয়ে দেখেন না, এরকম করেন কারণ দেখেন আমরা তো অপশন 1 এবং 2 কে দিলাম আপা, দুজনকে তো দিলাম, 1 এবং 1 এর ব্র্যাকেটে ক, আমরা 2 জনকে অপশন দিছি। তা আপনারা দেখেন আপনারা কেমন আছে। আমি এখানে আবার ছোট্ট করে বলি, যেহেতু জুলাই মাস, আজকে 2 তারিখ, আমাদের 1 তারিখ ছিল হোলি আর্টিজানে নিহতদের জন্য আমাদের শ্রদ্ধা এবং স্মরণ করি।
হোলি আর্টিজানে নিহত দুজন পুলিশের নামে পুলিশ রাজারবাগে গেট ছিল, শহীদ রবিউল এবং আরেকজন সম্ভবত নামটা ভুলে গেছি তালব্য দিয়ে, এই দুজনের নাম ছিল রাজারবাগের গেটে, ওনাদের নামে গেটের নামকরণ করা ছিল এবং গুলশানে তাদের স্মৃতির উদ্দেশ্যে ভাস্কর্যও ছিল, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা, এটা হোলি আর্টিজান না হয় ধরেন শেখ হাসিনার জঙ্গি না হামলা সাজানো নাটক, যদিও বিএনপির ছাম্মা জাপান এম্বাসির সাথে মিলে শোক প্রকাশ করতে গেছে সাদা একটা জামদানি পরে, বুঝছেন, সেও কিন্তু জামদানি পরে, কপি করতে হয় শেখ হাসিনার, সে কিন্তু তার নেত্রী পিঙ্ক শিফন পিনতে যায় না, যায় কিন্তু জামদানি পিনতে, সে বেশিরভাগ সময় জামদানি পিনতে এবং সে চুলগুলা ছেড়ে রাখে, আমিও চুলগুলা ছেড়ে রাখছি, দেখেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সে একটা পোস্ট হোল্ড করে, একটা হেয়ার ড্রেসার রাখতে পারে না? আমি কেন বলি আপা বলেন, বিএনপি ছেচর লোকজন করে, একটা হেয়ার ড্রেসার রাখবে, নিজে একটা টিপটপ হয়ে যাবে। তার নেত্রী কোনোদিন মাথা থেকে আঁচল ফেলে নাই, শিফন পাতলা শিফন পরছে ঠিক আছে, মাথা থেকে আঁচল কিন্তু পরে নাই, বেটি জামাতের লগে গোলাগুলি কোলাগুলি করছে, মাথার থেকে কাপড় কিন্তু পরে নাই, এটা বুঝতে হবে। সে ছাড়া আবার একটা হেয়ার ড্রেসার রাখতে পারে না, চুলগুলো সুন্দর করে সেট আপ করে যাবে, আশ্চর্য একটা মহিলা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে শেখ হাসিনা যে এত জঙ্গি নাটক ফাটক করতো, ছাম্মা ওবায়দ কিন্তু সেই হোলি আর্টিজানে নিহতদের জন্য শ্রদ্ধা জানাইতে জাপান এম্বাসির কাছে গেছে। আচ্ছা, এখন আসি দ্বিতীয় কথায়, এই যে কিছু বললেই যে তোমাদের গায়ে ছ্যাত করে লাইগা যায়, ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে যে শিখাও নির্বাণ আছে, বাংলাদেশ ৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সেনাবাহিনীর নিহত শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে সেটা গ্যাস দিয়ে জ্বলে, ২৪ ঘন্টা জ্বলে, কোনোদিন এটা নেভে নাই, কোনো ইমার্জেন্সিতে এটা নেভানো হয় নাই। গত মে মাস থেকে আমাদের প্রিয় হাজি দুলাভাই ওয়াকার ইউনুস সাহেব, সে এটা অফ করে দিছে, কেন? খরচ বাঁচানোর জন্য।